बेचैन वे रस्ते पे नैन वे जिंदरी बेहाल है सुर है ना ताल है आजा सावरिया हा 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 ताल से ताल मिला ओ ताल से ताल मिला। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম সেটা কিসের জন্য গাইলাম সেটা পরে বলবো। এখন বলি যে কি নিয়ে ভিডিও হচ্ছে। হ্যাঁ, বুঝে গেছেন হয়তো, 3 নতুন ফ্ল্যাট নিয়েছে আর সেটা আমাদেরকে একদম অল্প অল্প খুব সাবধানে সন্তর্পণে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু ওই তো বলে না, ঠিক ডিজিটাল ফুটপ্রিন্ট যেটাকে বলে, মানুষ ছেড়ে দিয়েই যায়। সে যতই বড় মানে ক্রিমিনাল মাইন্ডেড হোক, যতই বড় শেয়ানা হোক না কেন, একটু না একটুখানি সে ঠিক ভুল চুক করবেই। আর তার জেরে আমরা মোটামুটি সবাই বুঝতে পেরে যাব যে আমাদের থেকে কি লুকানো হচ্ছে। তো যাই হোক, এতক্ষণ আপনারা সবাই বুঝে গেছেন। গতকাল আসলে আমি একটা ওই ভিডিও করছিলাম যেটা আর কি খানিকটা কাইন্ড অফ রোস্টিং, পুরোপুরি রোস্টিং বলবো না, কাইন্ড অফ রোস্টিং। তো ওই ধরনের ভিডিওগুলো বানাতে না অনেকক্ষণ বেশি এডিটে সময় দিতে হয়, ওই মিমগুলো খোঁজা, মিমগুলো বসানো। কারণ দেখবে যে কোনো রোস্টাররা সাধারণত মাসে 1টা কি 2টো ভিডিও দেয়। তো আমি ওইটুকু সময়ের মধ্যে একটা ভিডিও করতে গিয়ে আমার এতটাই সময় গেছে আর কি, যে আমি আর এই ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন, কিন্তু তার সত্ত্বেও আমার দর্শকরা তো আমার মুখ থেকে কিছু শুনতে চায়। তো সেই জন্য চলে আসলাম টিনের ওই ভিডিওটা দেখে কি বুঝলাম, কি উপলব্ধি করলাম সেই সমস্ত কিছু। তো সবার আগে বলি টাইটেল থাম্বনেল, সবার আগে থাম্বনেল এটাই, টাইটেল এটাই লেখা আছে যে নিজের জন্য ফ্ল্যাট কিনলাম আর ছেলের পড়াশোনার জন্য আমাকে এই ডিসিশনটা নিতেই হলো। তো যাই হোক, সবার আগে যেটা হলো, আর লেখা ছিল যে অনেক বড় লিস্ট, মানে অর্ধেকটা লিখে ওটা পুরোপুরি লিখতে পারিনি, কারণ মনে হয় ওই ইয়ে থাকে না, লিমিট থাকে না কতগুলো ক্যারেক্টার ব্যবহার করতে পারবে। 100টা তো 100টার বেশি তো করা যায় না, তো তার মধ্যে ওটা অনেক বড় টাইটেল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, যেটা হচ্ছে গিয়ে তারপর শুরু হলো ভিডিওর ফার্স্টে দেখলাম যে দুপুরবেলা চায়ের কাপ হাতে নিয়ে ব্লগ শুরু করলো। একটাই কথা দুবার 2 অ্যাঙ্গেল থেকে বললো। আমার মনে হয় প্রথম অ্যাঙ্গেল থেকে যখন বলেছিল তখন মনে হয় দেখছিল যে বেশি এই দাগগুলো ছুলিগুলো দেখা যাচ্ছে, সেই জন্য আবার একটা অ্যাঙ্গেল চেঞ্জ করে বললো যে আজকে দুপুরবেলা থেকে চায়ের কাপ হাতে নিয়ে ব্লগ শুরু করছি। সেটা বলে নিজেই আবার মানে হেসে কুটিপুটি গেল, কারণ সাধারণত চায়ের কাপ হাতে নিয়ে আমরা সকালবেলা ব্লগ শুরু করি বা সন্ধ্যাবেলাতেও করতে পারি, কিন্তু দুপুরবেলা কেউ যখন ব্লগ শুরু করে তখন চায়ের কাপ নেয় না, সেটা ও বোঝে। তো যাই হোক, ওরা তো যেহেতু চায়ের নেশা, ও তো নিজেই নিজেকে চা খোর বলে আজকাল, যে চা কিনা একসময় ও ছেড়ে দিয়েছিল, এখনও চা খোর হয়ে গেছে, ভালো কথা। তো যেখানে তারপর বললো যে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ, তোমাদেরকে আমি জানাইনি, আমি আসলে ভেতরে ভেতরে এই কাজগুলো করছিলাম, তোমাদেরকে জানাইনি, আজকে জানাবো। তো অ্যাকচুয়ালি ও ভাবছে যে ও যে ভেতর ভেতর কি কাজ কত কি করতে পারে, ও ভাবছে আমাদের বুঝি তার কোনো আইডিয়া নেই। এতদিনে ওকে দেখে আমরা এটা তো বুঝতে পেরে গেছি যে ওকে যা আমরা 5 বছরে চিনেছিলাম সেটা সম্পূর্ণই মিথ্যা ছিল। ও ভেতরে ভেতরে যে কি কত দূর কি গুল খিলাতে পারে সেটা এতদিনে আমাদের আইডিয়া হয়ে গেছে। তাই কেউ আমরা অবাক হই না, আশ্চর্য, অবাক, এই ধরনের ওয়ার্ডগুলো ওর যে কোনো কারনামার সাথে আর মনে হয় জুড়বে না, কারণ আমরা ওকে সেরকম এক কারনামা করতে দেখে ফেলেছি। তো যাই হোক, তারপর বললো যে বৃষ্টি পড়ছে, তাই জন্য এখন বেরোতে পারছি না, কিন্তু বিকেলবেলা আমরা বেরোবো, যাবো তোমাদেরকে নিয়ে, আমিও কিছুটা দেখবো, পরিষ্কার করার ব্যাপার আছে, পরিষ্কার করব আর হচ্ছে গিয়ে তোমাদেরকেও দেখাবো। তো যাই হোক, তারপর বিকেলের দিকে বললো 4:10 ওরকম দিকে সব কিছু জিনিসপত্র গুছালো। তার মধ্যে ছিল মাদুর আর হচ্ছে গিয়ে জলের বোতল, একটা বালতি, এরকম টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে টোটোতে উঠে চললো। তো দাদাভাই টোটো করে গেল। তো যাওয়ার পথে মাঝখানে বললো একটা জায়গায় দাঁড়ালো, আর টিন বললো যে দেখো তোমরা শুধু ভাবো আমি মনে হয় রাস্তায় বেরিয়ে বায়না করি, এই দেখো মাও বায়না করে, আরও সবাই বায়না করে, মা বলছে মিষ্টি খাবে। তো ভাগ্যিস মিষ্টিটা কিনেছিল। তো সেখানে মিষ্টি, কারণ আমরা এতক্ষণে সবাই জানি যে ওই মিষ্টির কিনেই যা হওয়ার হয়ে গেছে। তো যাই হোক, মিষ্টি কিনতে গেল। তো দেখলাম লাইফাকে পাঠালো, আমাদের ঘুলেখা দেবী লাইফাকে পাঠিয়ে বললো যে মিষ্টি কিনতে। তো ওর মা এখান থেকে বলে দিল ওই মিষ্টিটা
ইলিশ মাছের কোলের মতো দেখতে যে মিষ্টি, সেই মিষ্টিটাই বেছে বেছে নিল। ঠিক আছে, যাই হোক, হয়তো কোথাও দেখেছে, দেখে হয়তো ইচ্ছা হয়েছে খাওয়ার, তো সেই জন্য ওই মিষ্টিটা নিল। তো নিয়ে তারপর উঠে এবার গেল সোজা, দেখলাম আমরা ফ্ল্যাটের ভেতরে, বাইরে কিচ্ছু দৃশ্য আমাদের দেখানো হলো না। এমনকি যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটাও ঘুরিয়ে ঘুরিয়ে যখন জানলা দেখাচ্ছে, জানলা দিয়ে জানলাটা বন্ধ করে রেখে তারপর দেখাচ্ছে, যাতে জানলা দিয়ে এমন কিছু বাইরের দৃশ্য না দেখা যায় যাতে কিনা আমরা বুঝে যাই এটা ঠিক কোন এরিয়া। তো তারপর হচ্ছে গিয়ে বললো ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনিটা এখন দেখাবো না। তো বললো এখন কিছুই দেখাবো না, তোমাদের অল্প অল্প করে দেখাবো, শুধু দেখালাম যে আমি একটা ফ্ল্যাট কিনেছি। তো যাই হোক, এই ফ্ল্যাটটা কেনার সম্পর্কে ও বলেছিল যে আমি খুব বেশি দূরে ফ্ল্যাট নিলাম না, কারণ যাতে বাপের বাড়িতে যাতায়াত করি, আর বাপের বাড়ি থেকেও সবাই সবসময় যাতায়াত করতে পারে, সেই জন্য খুব বেশি দূরে নিলাম না। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে ও তো নিজের মনটাই ভালো করে জানে যে আজ এখন, কাল আবার তখন, পরশু আবার অন্যরকম, কখন কি ওর তো মাঝে মাঝেই ভালো লাগে না। তো আবার যদি নতুন করে কিছু শুরু করতে হয়, আবার যদি নতুন জীবন শুরু করতে হয়, তাহলে কি লাগবে? মা বাবার সাপোর্টটা তো লাগবে। সেই জন্য মা বাবার কাছাকাছি থাকাই ভালো, কাছাকাছি থাকাই ভালো। কোন সময় ভাল লাগবে না, টুক করে আবার এই ফ্ল্যাট ও ছেড়ে দিয়ে চলে আসবে বাপের বাড়িতে। সেই জন্য সেসব 7-5 নানান রকম ভেবেই কিন্তু ও বাপের বাড়ির কাছেই ফ্ল্যাটটা নিল। তো যাই হোক, তারপর ওরা সবাই বেরোলো, গিয়ে পৌঁছে গেল ফ্ল্যাটের মধ্যে। তো ফ্ল্যাটটা যেরকমভাবে অল্প অল্প করে দেখাচ্ছিল, তাতে যেটুকু বুঝলাম যে এই ফ্ল্যাটটা একেবারে নতুন ফ্ল্যাট নয়। এটা নতুন ফ্ল্যাট নয়, এটা হচ্ছে গিয়ে এর আগে কেউ ইউজ করেছে, কারণ এটা মানে ইউজ করা ফ্ল্যাট। তো ও কি রিসেল, মানে রিসেল ফ্ল্যাট কিনেছে, নতুন নয় আর কি, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট, এরকম সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড অনেক কিছুই হয়, ফ্ল্যাট এখন অনেকবার হস্তান্তরিত হতেই পারে, কিন্তু ও কি রিসেল ফ্ল্যাট কিনেছে। তো যাই হোক, সেই বিষয়টা নিয়ে অবশ্যই বলবো। ফ্ল্যাটটা আর যাই হোক নতুন না, এটা বুঝলাম, আর অবশ্যই আপনাদেরকেও বোঝাবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওদের তো মাঝে মাঝেই নানান রকমের ক্রেভিং হয়, যেমন কিনা রাস্তায় মায়ের যখন মিষ্টি ক্রেভিং হলো, সেই জন্য ভুলেখা আবার মায়ের জন্য মিষ্টি কিনতে পাঠালো, টাকা দিল দাদাকে। তো সেরকম আরেকটা ক্রেভিংও হয়, যেটার কথা একটু আগেই বলছিলাম, সেটা হচ্ছে চা। তাই জন্য ফ্লাস্কে করে চা কিনে নিয়ে, চা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছে। তো এটা হয়তো নতুন জায়গা, আশেপাশে ভালো করে চেনে না, পাশাপাশি কোথায় চায়ের দোকান আছে না আছে, সেই জন্য কোনো রকম কোনো রিস্ক না নিয়ে, চা খোর বলে কথা, চা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেল, আর তার সাথে সাথে ওই ডিসপোজেবল কাপ যেগুলো, সেগুলোও হয়তো সাথে করে নিয়ে গেছিলো। তো যাই হোক, ফ্ল্যাটটা বললো যে পরিষ্কার করা হবে, কিন্তু একবারও সেখানে ঝাঁটা দেওয়া হচ্ছে বা জল দিয়ে যেরকম ঝেঁটিয়ে পরিষ্কার করা হচ্ছে, সেসব কিচ্ছু কিন্তু দেখানো হলো না। তার মানে আগের থেকেই পরিষ্কার করা হয়ে রয়েছে, মানে ও হয়তো কাউকে দায়িত্ব দিয়েছিল, সে নিজ দায়িত্বে পরিষ্কার করে রেখেছে ফ্ল্যাটটা। এখন ও গিয়ে কি করলো, ও গিয়ে করলো হচ্ছে, কারণ যখন ওরা মাটিতে বসেছিল মাদুর পেতে, তখন কিন্তু দেখে বোঝা যাচ্ছিল যে ফ্লোরটা মোটামুটি পরিষ্কার। এবার একটা ফ্ল্যাট হয়তো বন্ধ ছিল, সেটা মানে এক্ষুনি পরিষ্কার হয়েছে, এটা আস্তে আস্তে করতে করতে আরও পরিষ্কার হবে। তো দেখলাম টাইলস বসানো, ওর হচ্ছে গিয়ে ফ্লোরটা মোটামুটি পরিষ্কারই ছিল, সেখানে মাদুর পেতে ওরা বসলো। আর কি হলো, তারপর হলো ফ্যান লাগানো, দেখালো যে ফ্যান কিনেই নিয়ে আসা হয়েছে। তো সেটা যখন কিনেছে, সেটাকেও একটা আলাদা কন্টেন্ট করা যেত। তো বুঝলাম যে এটাও ওর বিহাফে কেউ কিনেই রেখেছে, নতুন সংসার পাতবে, নতুন সংসারে একটা জিনিস নিজে হাতে কিনে নিয়ে সেটাকে আমাদেরকে দেখাবে, এটাই তো কন্টেন্ট, তাই না? এটাই তো কন্টেন্ট। কিন্তু তার মধ্যেও দেখলাম যে ফ্যানটা এবার লাগাতে হবে, মানে ফ্যানটা আগের থেকেই কেনা ছিল, হয়তো কাউকে দায়িত্ব দিয়েছে। ও কাউকে বলবো কেন, বলতেই তো পারি, মানে আমাদের সেবক দাদাকেই হয়তো সেই দায়িত্ব দিয়েছে, বা ফোকলাও থাকতে পারে, কেউ না কেউ হয়তো কিনেছে। তো আমার মনে হয় এইসব ফ্যান ট্যান কেনা, এইসবগুলো হয়তো দাদাকেই দায়িত্ব দিয়েছে যে তুমি দেখে বুঝে ভালো দেখে একটা কিনে রেখো, কারণ দাদাকে আজকাল বেশি ভরসা করে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি। তো সব কিছুতেই দাদা, আর হবে নাই বা কেন। তো যাই হোক, যেটা হলো যে লোক আসলো, তার সে ফ্যান লাগিয়ে দিল। তো তার মধ্যেই আনা হলো খাবার, তো ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই আনা হলো, তার সাথে চা। তো দেখলাম চায়ের কাপ 5টা। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে ওরা হচ্ছে 3 জন, একজন যে ফ্যান লাগাচ্ছে তাকে যদি ধরে নিই, তাহলে হচ্ছে গিয়ে 4 জন, আর তাহলে আরও একটা এক্সট্রা কাপ, সেটা তাহলে কি, মানে অ্যাকচুয়ালি নাম তো একটাই,
এবার কোন জন, নাম একটাই আছে, কিন্তু যে দাদার যা নাম বন্ধুরও তাই নাম। এবার কখন দাদা কখন বন্ধু সেটা তো ভগবানই জানে। তো দুজনের মধ্যে কেউ একজন নিশ্চয়ই ছিল, বা হয়তো এই যে মিস্ত্রি যে আর কি লাগিয়ে দিচ্ছিল ফ্যান তাকে হয়তো দেয়নি, ওই দুজনকেই হয়তো দিয়েছে। দুটোর মধ্যে একটা হতেই পারে, এটা আমাদের অনুমানে আসতেই পারে। তো যাই হোক, খুব ভালো করে খাওয়া দাওয়া হলো। তো এই ফ্ল্যাটটা যে নতুন নয় এটা আমি কেন কী করে বুঝলাম, প্রথমত একটা কন্ডিশন দেখলেই বোঝা যায়, রং যে করা হয়েছে যেরকমভাবে সেটা বোঝা যায়। তো ও এখানে বলল একটা জিনিস যে সবে নতুন আজকেই ও গেছে। তো যখন ওরা বসেছিল ফ্লোরের মধ্যে দেখেছিলেন যে নীল রঙের একটা টুল ছিল, প্লাস্টিকের টুল। তো ওইটা দেখে আমার মনে হলো যে এটা হয়তো আগের যে মালিক তার। আর এই যে ফ্ল্যাটটাও কিনেছে বলছে, আমার মনে হচ্ছে এই ফ্ল্যাটটা ওর রেন্টে নিয়েছে। আর সেই জন্যই আগের দিন মনে আছে কতগুলো প্যাকেট নিয়ে দাদার কাছে দিতে গেল। কোনো ফ্ল্যাট ভাড়া নিতে গেলে কিন্তু আমরা এখন জানি যে আধার কার্ড দিতে হয়, তারপর অনেকে তো যেমন পুলিশ ভেরিফিকেশান হয়, মানে পুলিশের প্রত্যেকটা থানাতেই একটা করে ফর্ম থাকে, সেই ফর্ম ফিল আপ করিয়ে সাধারণত নেয় যারা বাড়ির মালিক আছে, তারা ওটা ফিল আপ করিয়ে থানায় জমা দেয় যে এই পার্সন একে আমি আমার বাড়িটা ভাড়া দিয়েছি। এর মধ্যে যদি কোনো অপ্রীতিকর এমন কোনো ঘটনা থাকে তাহলে কিন্তু আমার কোনো দায় থাকবে না, এটা আমি ভাড়ায় দিয়েছি। ধরুন কেউ আপনার বাড়ি ভাড়া নিয়ে কোনো অসামাজিক কাজকর্ম করছে, তো তাহলে তো আপনার করে টোরে সে কোথাও চলে গেল, আপনি তো তখন ধরতে পারবেন না। সেই জন্যই এইসব অপরাধমূলক কাজগুলো যাতে না হয় সেই জন্য এই সিস্টেমটা অনেক বছর ধরেই শুরু করেছে। তো ওর আমার মনে হয় সেই ফর্মটা ফিল আপ করতে হয়নি, কিন্তু একটা যে ব্রাউন কালারের খাম সেটা দেখে আর আরও কয়েকটা সাদা খাম দেখে মনে হচ্ছে হয়তো একটাতে ওই যে টাকাটা আর কি, যে এখন যেরকম নিয়ম খালি ফ্ল্যাট ভাড়া নিলে 1 মাসের ভাড়াটা আর কি নিজের কাছে ডিপোজিট রাখে, আর 1 মাসের কারেন্ট মাসের ভাড়াটা দিয়ে ঢুকতে হয়, তো 2 মাসের ভাড়া। তো ওদের ওখানকার যা দেখলাম, যা এরিয়া জানি, তো মোটামুটি একটা ফ্ল্যাট ভাড়া ও যে ফ্ল্যাটটা নিয়েছে 2 BHK ফ্ল্যাট, সেটা 5 থেকে 6 হাজার টাকা হলে একদম ওকে আছে। আমি কিছুদিন আগেই সার্চ করছিলাম একটু দেখার জন্য, তো তাতে বুঝতে পারলাম যে 2 BHK ফ্ল্যাট খুব বেশি হলে 5 থেকে 6 হাজার টাকা, ফার্নিশড হলে বেশি একটু হয়তো হবে 8,000 কি যাই হোক। তো ওখানে ফার্নিশড ফ্ল্যাট সাধারণত কেউ নেয় না। তো এইবার হচ্ছে গিয়ে এই টাকাটা হয়তো দিয়েছে, আর তার সাথে সাথে নিজের ডকুমেন্টস কিছু দিয়েছে। তো এই হচ্ছে বিষয়, কারণ যদি ফ্ল্যাট ও নিজে কিনতো, নিজের নামে রেজিস্ট্রি করতো তাহলে তো যেতে হতো কোথায়, কোর্টে। তো কোর্টে আমরা দেখেছি এর মধ্যে যে কবারই দেখেছি তাতে বুঝেছি যে কোর্টে এমন কিছু করতে যেতে বোঝা যায়নি যেটা আর কি খুব আনন্দের বিষয়। একমাত্র ওই যখন হাইকোর্টে গেছিলো সেইটা একটু আনন্দ ওদের দেখেছিলাম, বাদবাকি কিন্তু খুব আনন্দের সহিত কাজ করতে গেছে এরা। ফ্ল্যাট আর কি কেনার মতো এত বড় একটা কাজ সেটা করতে গেছে বলে আমার মনে হলো না, বাট বাকি কিনতেই পারে। ওদের ওখানে এখন যা জানি তাতে ওই ধরনের ফ্ল্যাট, রিসেল ফ্ল্যাট খুব বেশি হলে কত হবে, 8 লাখ টাকা হবে, এর চেয়ে বেশি কিন্তু হওয়ার কথা নয়। 8 লাখ টাকায় 2 BHK ফ্ল্যাট ওদের ওখানে পেয়ে যাওয়া উচিত, একদম 100% পেয়ে যাওয়া উচিত। বা খুব যদি বেশি ধরি তো 10 লাখের পেরোবে না, 10 লাখ পেরোবে না। ওদের ওখানকার যা এরিয়া দেখেছি তাতে 10 লাখ পেরোবে না 2 BHK ফ্ল্যাটের জন্য। তো যাই হোক, সেখানে হচ্ছে গিয়ে দেখলাম যে ও ফ্ল্যাটটা ওর মধ্যে জিনিসপত্র কিছু রয়েছে, যেমন দেখলাম যে বেলচা, তারপর হচ্ছে গিয়ে ঝাড়ু, ঝাঁটা, এই সমস্ত আগের থেকেই রয়েছে। তাহলে সেগুলো কে কিনলো, তাই না? তো অবশ্যই কেউ কাউকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো করে দিয়েছে। তো যাই হোক, ফ্ল্যাটটা তো দেখলাম। তো একটা কথা আপনাদের মাথায় আসে, আজকেও হঠাৎ করে ফ্ল্যাটটা কেন নিল? ছেলেকে নেওয়ার কথা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে, অনেক মাস ধরে হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকম কথা, প্রথমে যে ছেলের জন্য একটা হ্যান্ড ফ্যান কিনবো, তারপর আরও নানান রকমের কথা ও বলছিল। একবারও কিন্তু বলেনি যে ছেলে, যতবার ছেলের আসার কথা বলেছে একবারও কিন্তু এটা বলেনি যে না এখানে থাকবো না, এখানে থাকলে অসুবিধা, আমার ছেলের স্কুলের অসুবিধা বা কিছু। যখন ও প্রথম কারণ লাইভে গিয়েও বলেছিল, তখন কিন্তু ওই বাড়িতে থাকতে মানে থেকেই বলেছিল যে ওখানেই থাকবে, আর ছেলেকে স্কুলে দেবে কোথায় না বসিরহাটে। এক দাদাকে ছবিও পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেখানে হচ্ছে গিয়ে এখন হঠাৎ করে ও যা টাইটেল লিখেছে তাতেই পরিষ্কার, আর যেভাবে কথা বললো তাতে পরিষ্কার বুঝিয়ে দিল যে ছেলের জন্য
এই বাড়ির পরিবেশ মানে বাপের বাড়ির পরিবেশটা একদমই ঠিক না, তাই জন্য ছেলের জন্য আমাকে ফ্ল্যাট নিতে হয়েছে। তাহলে এটা অনেকদিন আগের থেকেই নিতে পারতো, ফ্ল্যাটটা অনেকদিন আগের থেকেই নিতে পারতো, আজকে হঠাৎ করে নিল কেন? যবে থেকে ওর বাপি ব্লগ করা শুরু করলো। তো লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, বাপির ব্লগে কিন্তু বাপি যা নিজে বাজার করছে, যা রান্না হচ্ছে, বৌমা আর হচ্ছে শাশুড়ি তাদের বন্ডিং এইসব দিয়ে সে ব্লগ করছে, যা যা ওদের কন্টেন্ট সব কিন্তু এক হয়ে যাচ্ছে। সেই জন্যই এখন তড়িঘড়ি এখানে একটা ফ্ল্যাট নিতে হলো, কারণ এই ফ্ল্যাটটা দেখাবো, ফ্ল্যাটটা দেখিয়ে ফ্ল্যাটটা গুছাবো, এটাই আমার কন্টেন্ট হবে। আর তার ওপর এই যে দিনের পর দিন টাকা পয়সা খরচা করছে, কিন্তু তাও ওকে মুখাপেক্ষী হয়ে কিন্তু থাকতে হচ্ছে, ওকে সারাক্ষণ মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, আর না হলে ওকে খাটতে হচ্ছে। হয় তুমি খাটো, খেটে তুমি সেগুলো দেখিয়ে ব্লগ করো, আর না হয় আমরা কখন করব কি করব বাজার, যদি যখন করব না হলে যা হোক করে চালিয়ে নেবো, তোমার ব্লগ তুমি বুঝে নাও, এরকম একটা ব্যাপার। আর আমার কেন জানি না মন বলছে যে এই রিসেন্টলি হয়তো ওর মায়ের সাথে নয়, বাট বাপির সাথে, সে ফোকলাকে নিয়ে হোক বা যে কোনো কারণে হোক, ওর সাথে হয়তো কোনো চাপানুতোর ওদের মধ্যে চলছে, সেটা বোঝা যাচ্ছে যে হয়তো কিছু একটা হয়েছে। তো যেহেতু ওদের বাড়ি, ওদের ঘর, ওরাই কন্টেন্টগুলো আগেই প্রায়োরিটি, মানে ওরা প্রায়োরিটি নেবে, সেই জন্য টিনের ব্লগটা কোথা যেন একটুখানি মানে একদম সীমিত হয়ে যাচ্ছিলো, আমরা দেখেছি। তো সেটার জন্য কতদিন মানুষ গিয়ে রোজ রোজ ওই হাসনাবাদে যাবে, টাকিতে যাবে, ওটাও তো একটা খরচা। ও রোজ বেরিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে রোজ ওরকম টুকটুক করে বেরিয়ে এটা ওটা কিনে আর এটা ওটা খেয়ে কখন যে 200-300 টাকা খরচা হয়ে যায়, মানে সেটা আমরা নিজেরা ধরতেও পারি না। তো শুধুমাত্র কন্টেন্টের জন্য যদি এরকমভাবে 200-300 টাকা করে প্রায়ই খরচা করতে হয়, তাহলে তো দেখা যাবে খাজনা চেয়ে বাজনা বেশি। আর তার উপর রোজ রোজ বেরোতে ইচ্ছাও করে না, রোজ রোজ বেরোনোর ব্লগটা হলেও তো সেটা একঘেয়ে হয়ে যাবে, তাই না? সব কিছুই একঘেয়ে হয়ে যাবে। এই সবগুলো চিন্তা করেই যখন ক্ষমতা আছে তাহলে কেন একটা নতুন ফ্ল্যাট নেবে না? তো আমি এটুকু শিওর যে এটাও ভাড়াতেই নিয়েছে, আর অবশ্যই এটা এই সেবক দাদাই করে দিয়েছে। এটার কারণটা বুঝতে পারলাম, কারণ হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন যে মিষ্টিটা কোথা থেকে নেওয়া হয়েছিল, তালপুকুর। আর সেই তালপুকুরটা কোথায়? এই তালপুকুরই হচ্ছে সেই জায়গা যেখান থেকে হাইকোর্টে যাওয়ার সময় টিন নাক ঘুরিয়ে এরকম করে কান ধরে গাড়িতে উঠেছিল, আর সে সময়ই বলেছিল যে আজকে আমাদের নাক ঘুরিয়ে কান ধরতে হলো। যদি আগের থেকে বলতো যে তালপুকুর থেকে উঠতে হবে, তাহলে আমি টোটো করে দাদাভাই টোটো করে টুকটুক করে আসতাম, এসে এখান থেকে গাড়িতে উঠে যেতাম। তো হাইকোর্টে যাওয়ার দিনই কিন্তু টিন বলেছিল যে আজকে আমাদের নাক ঘুরিয়ে কান ধরতে হলো। কেন? কারণ যদি জানতাম আগের থেকে যে তালপুকুর থেকে গাড়িতে উঠতে হবে, তাহলে তো আমি আর শুধু হাসনাবাদ গিয়ে সেখান থেকে ট্রেন ধরে বসিরহাট এসে সেখান থেকে টোটো ধরে আসতাম না তালপুকুরে। তাহলে আমি কি করতাম? ডাইরেক্ট বাড়ি থেকেই দাদাভাইকে বলতাম, দাদাভাই ভেতর থেকে তালপুকুরে একদম যেখানে আমার নামার কথা সেখানে আমাকে নামিয়ে দিত। হ্যাঁ, এখানে আমার তো এক্সট্রা অনেক খাটনি হয়ে গেল। তো এরকম বলেছিল, তো তাতেই বুঝতে পারলাম এটা হচ্ছে সেই তালপুকুর যেখান থেকে কিনা মিষ্টিও কিনলো। রাজু সুইটস, যেটা আমরা সবাই ওদের প্যাকেটে দেখে নিয়েছি, যখন ওরা মিষ্টি খাচ্ছিল প্যাকেটটা দেখাচ্ছিল, ওই প্যাকেটের গায়েই কিন্তু লেখা ছিল তালপুকুর। তো মোটামুটি এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা যেখানে থাকে তার আশেপাশ থেকেই কিন্তু মিষ্টিটা কিনেছে। এই মিষ্টির দোকানটা ও যে ফ্ল্যাটটা নিয়েছে তার আশেপাশেই হবে, কারণ যদি সেটা না হতো তাহলে কিন্তু মিষ্টিটা ওরা ওই মহামায়া বা আরও ওদের ওখানে মনে আছে কি ভালো ভালো মিষ্টির দোকান আছে, সেখান থেকে নিয়েই আসতো। তো এটা সম্পূর্ণ আলাদা রাস্তা, ভেতর দিয়ে ওদের বাড়ির থেকে ভেতর দিয়ে এই জায়গাটাতে এই তালপুকুরে এসে পড়েছে, আর এই তালপুকুরেই ওর ফ্ল্যাটটা। তো আশা করি আমরা সবাই বুঝে গেছি এতক্ষণে। তো বক্তব্য এটাই, ও যে বুঝিয়ে দিল যে বাড়ির পরিবেশ কতটা অযোগ্য ওর ছেলের জন্য। আর সবচেয়ে বড় কথা একটা কি বলুন তো, যে এবার মানে ওই ফ্ল্যাটের মধ্যে ওর মায়ের মুখটা দেখলাম, আর তাতে বুঝলাম যে ওর মায়ের মুখটা কিন্তু যথেষ্ট অসহায় করে হাসছে ঠিকই, কিন্তু ভেতর থেকে হাসছে না। কারণ এখন বুঝতে পারলো যে মেয়ে কিন্তু আর আমাদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে না। এই যে আগে একটা ব্যাপার ছিল যে মানে মারা কিছু করবে সেটাকেই ও ক্যামেরাবন্দি করবে, তারপরে গিয়ে ওর হবে। তারপর অনেক বিষয় ছিল, অনেক বিধিনিষেধ বোঝাই যাচ্ছে যবে থেকে এরা নিজেরা ব্লগ করা শুরু করেছে। তো আমার মনে হয় ওর মায়ের ওই শর্ট যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা তো যখন করতে মানে শর্ট ভিডিও করতে প্রথমত শর্ট করবে বলে ঠিক করতে গিয়ে পরবর্তীকালে ওর মাও যখন ব্লগের দিকে ঝুঁকলো, তখনই মনে আছে টিনের সাথে তখন কিন্তু একটা হালকা ঠান্ডা লড়াই হয়েছিল, যার জেরে কিন্তু ওর মা বন্ধ করে দিয়েছে নিজের ব্লগিং করাটা। শর্ট ভিডিও যেরকম নিজের মতো করে শর্ট ভিডিও দেয়,
তো এখানেও এখন আবার বাপি নতুন চ্যানেল খুললো, টিন কিন্তু একবারও বাপিকে প্রমোট করে দেয়নি। আর এখানে কিন্তু আত্মীয় বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে কিন্তু টিন এটা বলে না আমি তো মানে প্রমোট করি না, কারণ ভালো করেই জানেন সে সোনাই কাকা হোক বা ওর বান্ধবী হোক বা ওদের গ্রামের কোনো মানুষ হোক, ও কিন্তু প্রমোট সেখানে করে, আর সেক্ষেত্রে নিঃস্বার্থভাবেই করে। তাহলে নিজের বাপির চ্যানেলটা প্রমোট করতে পারতো না? তো এটা নিয়ে কিছু একটা হয়েছে যেটা ওদের ভেতরে। তো যাই হোক, এবার কিন্তু প্রমোটও অবশ্যই করবে, কারণ কন্টেন্ট সম্পূর্ণ আলাদা। এবার ওরা ওদের বাড়িতে কি কন্টেন্ট করছে আর এখানে ওরা কি টিন কি করছে সম্পূর্ণ একেবারে আলাদা। তো এখানে বুঝতেই পারছেন যে তারপর টিন বলল, যেভাবে কথাটা বললো বাড়ি ফিরে এসে, তাতে বুঝতেই পারলাম আব আয়া উঠ পাহাড়কে নিচে। এতদিন মানে টিন ওদের মুখাপেক্ষি হয়ে ছিল যে ওরা কিছু করবে তবেই ওর ব্লগ হবে, কিন্তু এখন ওর আর এদেরকে প্রয়োজন নেই। ওর নিজের ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে ও যদি যা খুশি করছে সেটাকেই ও ব্লগ করে দেবে, আর লোকে হামলে পড়ে দেখতে যাবে, দেখবে যে ফোকলা আছে না দাদা আছে, এইটা দেখার জন্য যাবে। তো সেই জন্য একটা মোক্ষম চাল, অবশ্যই এটা দাদারই বুদ্ধি, কারণ দাদা ভালো করেই জানে যে যদি ব্লগ না হয় তাহলে রেভিনিউ হবে না, যদি রেভিনিউ না হয় তাহলে তো কেস হবে না, আর যদি কেস না হয় তাহলে দাদা কি করবে? দাদা তো এইসব কেস খামারি এসবেতেই তো মানুষকে সাপোর্ট দিয়ে চলে না, তো সেটা হবে না। সেই জন্য দাদা তো নিজে উদ্যোগ নিয়ে এইরকম একটা তৃতীয় রাস্তা খুব সুন্দর দেখিয়ে দিল, যেটাকে কিনা সব হবে। তো যাই হোক, দাদা নিজের মুখ দেখায় না, সবাই বলেছেন আমাকে যে দাদার মনে হয় বউ বারণ করেছে। তো আমার মনে হয় না, সেদিন যেরকমভাবে একটা লাইভে শুনলাম তাতে বউ কিন্তু ভালো করেই জানে যে একে আমি যতই মানে বক তো পাখি, তো এ বককে যতই উঠতে দিই উঠতে পারবে না, এ হচ্ছে গিয়ে উঠ পাখি, উঠতে পারবে না। আর বকের প্রতি মানে নিজের বরের প্রতি যতটা কনফিডেন্স আছে তার চেয়েও বেশি কনফিডেন্স আমার মনে হয় ওনার এই প্রতি আছে যে যাকে নিয়ে তোমরা ওড়ার কথা ভাবছো তাকে তো একজন পুরো শিকল পরিয়ে ধরে রেখেছে, তাহলে উড়বে কি করে? তো সেই দিক দিয়ে আমার কোনো চিন্তা নেই। তো এটাই হচ্ছে বিষয়, কারণ ফোকলার বিষয়টা সে খুব ভালো করেই জানে। আর আপনারা সবাই কি মানছেন আমি জানি না, তবে হ্যাঁ ফোকলার সাথেই সম্পর্ক আছে। এই কিছুদিন আগে বলেছিল ওদের ওখান থেকে সবাই যে রণদীপ্ত বাবু নাকি চলে গেছে মুম্বাই, রণদীপ্ত বাবু নাকি এখানে থাকে না। গতকাল রাত্রেই যখন ইন্ডিয়া জিতেছে তখন কিন্তু নিজের স্টোরিতে একটা সেলিব্রেশনের ছবি, একটা ভিডিও সে পোস্ট করেছে টাকি গভর্নমেন্ট কলেজের সামনে থেকে। তো তাহলে সে কোথায় মুম্বাইতে চলে গেছে? হ্যাঁ, সে কোনোদিনও আর মুম্বাইতে যাবে না, কারণ মুম্বাইতে যেটা করেছিল সেখান থেকে এমন একটা কাজ করেছে যে তাকে আর কিছু করে খেতে হবে না, অবশ্যই ওই ক্যামেরা ধরে একটু সাপোর্ট করে তার বাকি জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে। যে যারা কিনা ভাবছেন যে রণদীপ্তবাবু চলে গেছে, তাদের হাজবেন্ডরা বা তারা যত টাকা ইনকাম করে তার চেয়েও বেশি মানে আর কি লাক্সারিয়াসভাবে সে নিজের জীবনটা কাটাবে। তো যাই হোক, টিন আজকে বাড়ি ফিরে অনেক হিসাব দেখালো, বলল ও যে কতটা হিসাবি সেটা আমাদেরকে বোঝালো, যে হিসাব করে সমস্ত কিছু করে, কত টাকা খরচা হয়েছে। হ্যাঁ, আজকে তো অনেক টাকাই খরচা হয়েছে, কারণ যাওয়ার সময় একটা খরচা হয়েছে, গাড়ি ভাড়া একটা আছে, তারপর আবার মিষ্টি কেনা, তারপর ওখানে হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই কেনা, তারপর আসার সময় আবার রোল কেনা। তো খরচা তো কম হয়নি, সেই খরচাগুলো তো সব লিখে রাখতে হবে না, কারণ এটা তো সত্যি কথা, আমদানি আঠান্নি খরচা রুপাইয়া হলে তো কোনো মানুষেরই চলে না। তো সেটা ও হিসাব করে রাখে আর লিখে রাখে, সেটা খুব ভালো বিষয়। তবে হ্যাঁ, যেভাবে ও কথাগুলো বললো তাতে বুঝতেই পারলাম যে এবার থেকে কখনো ঠাম্মি আমার ওখানে যাবে, কখনো মা যাবে, কখনো দাদা বৌদি যাবে, ওখানে আমরা একসাথে মজা করলাম, আবার মনে হলো আমি এখানে থাকলাম। মানে ও এখন যে নিজের মন মর্জি, নিজের ওপর সম্পূর্ণ ওর কন্ট্রোল, আর ওকে কেউ কন্ট্রোল করতে পারবে না, এরকম একটা বিষয় ও আমাদেরকে বোঝাতে চাইলো। আর এটাও বুঝিয়ে দিল যে এবার থেকে যদি ব্লগ ওদের করতে হয়, মানে টিনকে যদি নিজের ব্লগে আনতে হয় ওদের, তাহলে ওদেরকেই যেতে হবে, এরকমভাবেই একটা ওর মুখের মধ্যে, ওর কথার মধ্যে একটা দাম্ভিক বিষয় লক্ষ্য করলাম। তো যাই হোক, যেটাই হোক, ও আরেকটাও বিশাল কনফিডেন্সের সাথে কথা বললো, সেটা হচ্ছে ছেলের বিষয়ে। ছেলে তো দুদিন পর চলেই আসবে আমার এখানে, তখন ছেলেকে আমি ওইদিকে ফ্ল্যাট নিলাম, কারণ আমি একটু রাস্তার দিকে স্কুলে দেবো। তো রাস্তার দিকে বলতে কি বললো আমি বুঝলাম না, মনে হয় ওই টাউনের দিকের কথা বলছে, বসিরহাট বা এইসব জায়গার কথা বলছে, সেখানকার কোনো স্কুলে দেবে। তো আমরা তো ভালো করে জানি, সেক্ষেত্রেও আমাদের বকদাদা হেল্প করতে পারবে। বকদাদাদের শুনেছিলাম এক সময় স্কুল ছিল, নার্সারি স্কুল মনে হয় ছিল, এবার সেটা এখনও ফাংশনাল আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে তার কোনো চিন্তাই নেই, তাই না? এগুলো সব ওর ধারণা, এগুলো ওর সমস্ত কিছু ধারণা। একটা চাইল্ড কাস্টাডি কেস যে কি হতে পারে, কতদিন চলতে পারে, কত রকমভাবে সেটা শুনানি হতে পারে, ওর তো ওটা কোনো আইডিয়া নেই। ও ভেবেছে যে
বলছে এই তো এলো বলে। তো যাই হোক, আসাটা বড় কথা না, এসে রাখাটা বড় কথা। মানুষ আসতেই পারে, হয়তো আমরা আইন আছে, আইনের ফাঁক আছে, ফাঁক ফোকর অনেক কিছু দিয়েই করতে পারে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে যে তুমি যাকে নিয়ে আসলে তাকে তুমি রাখতে পারবে, এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। আর এর উত্তর আমরা সবাই মোটামুটি জানি। তো ভালো কথা, এমনিতে আমি যতদূর জানি, আর অনেকেই আপনারা সহমত পোষণ করবেন যে এই সমস্ত কিছুই আইওয়াস, ও বাচ্চার নাম করে করে এগুলো এখন শুধুমাত্র নিজের ভিউজের জন্যই করছে। খুব ভালো করে জানি আর করছেন। জবে থেকে দেখছেন যে সন্দীপও কিন্তু দু একটা কথা টুকটাক বলেছে, যেটা কিনা ওই 5 বছর ওই যে ওদের বাড়িতে টিভি চলতো না, তো তখন দেখেছে। তো যাই হোক, এখন বুঝতেই পারছে কোনো রকমভাবে যদি আমাকে ভিডিওর ভিউজ আপ করতে হয় তাহলে কি করতে হবে, হয় সন্দীপ নয় সোনা বাবা, দুটোর মধ্যে একটা। তো তার মধ্যে সোনা বাবাই ভালো, একদিক দিয়ে সব হবে, মানে এই ফ্ল্যাটটা নিয়ে এক ঢিলে সব দিকের পাখি মারা হয়ে যাবে। তো দেখা যাক। আমি তো সবসময় একটাই কথা চিন্তা করি, একটাই কথা বলি যে চালাকির দ্বারা মহৎ কাজ করা যায় না। ও যে কী জন্য ফ্ল্যাট নিয়েছে আমরা সবাই বুঝতে পারছি, আর সেটাই হবে। তবে হ্যাঁ, ওরা এটা আমি যে বললাম যে এটা হয়তো সেবক দাদারই ফ্ল্যাট, তার কারণটা আমি এইটুকুও বলতে পারি, কারণ এরকমভাবে কোনো মহিলা যার ডিভোর্স কেস চলছে, পুরোপুরি ডিভোর্সই হয়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু যার ডিভোর্স কেস চলছে, সে এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, তাকে সাধারণত কেউ ফ্ল্যাট ভাড়া দেবে না। কারণ একটা সংসারের মধ্যে যে বলা যায় না, হাজব্যান্ডের সাথে যদি ঠিক হয়ে যায়, যদি চলে যায়, আপনি যদি একটা বাড়ি মালিক হন, আপনি তো এইসবগুলো চিন্তা করবেন যে আমার ফ্ল্যাটটা ভাড়া নিল, তারপর দেখা গেলো হাজব্যান্ডের সাথে ঠিক হয়ে গেল, আবার চলে গেল, তাহলে কি হবে? এইসব অনিশ্চয়তার কথা ভেবে দেয় না। তো এটা দিয়েছে একমাত্র, আমার মন বলছে, হয় সেবক দাদার নিজের ফ্ল্যাট, বা সেবক দাদার নিজেরই কোনো একেবারে খুবই এমন পরিচিত মানুষ যে কিনা তার কথা শুনবে, তারই গ্যারেন্টিতে এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। এটুকু মানে বুঝতে আমার তো অন্তত ঝোড়া কোদাল লাগে না, আমি ঠিকই বুঝতে পারি। ঠিক আছে, তো যাই হোক, দেখা যাক এরপর এখন নতুন কন্টেন্ট কি হয় দেখি। টিনের তো সব কিছুই বেশি দিন ভালো লাগে না, এটা কতদিন ভালো লাগে সেটাই বা দেখি। তো সব শেষে বলি যে গানটা কেন গাইলাম, ওই যে তালপুকুর, তাই জন্য তাল সে তাল মিলাও, আর এই যে দিলিয়ে বেচেনবে রাস্তে পে নেনবে, এমনভাবে দেখাচ্ছে যে এই আমি একদম পথ চেয়ে বসে আছি, আমার ছেলে আসলো বলে। তো সেই জন্যই আজকে এই গানটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।